পশু পাখিদের বনে এক তান্ত্রিক বাস করত। তান্ত্রিক সব সময় বনের পশুদের ভালো চাইতো। তাই সে একদিন একা একা বলতে থাকে, এ বনের পশুদের ভালোর জন্য আমাকে জাদুর মুরগির ঘর বানাতে হবে। তার জন্য আমাকে 400 মুরগির জোগাড় করতে হবে। এই বলে তান্ত্রিক বনের সকল বাড়ি থেকে মুরগি কিনতে থাকে আর এক ঘরে জমা করতে থাকে। এভাবে তান্ত্রিক 400 মুরগি জোগাড় করে ফেলে আর তার জাদু শক্তি দিয়ে সব মুরগিকে ছোট করে ফেলে আর সব মুরগিকে একটি ব্যাগে ভরে পুকুর পাড়ে নিয়ে যায়। আর এক এক করে সব মুরগিকে পুকুরে ফেলে দেয়। আর তখনই হঠাৎ করে সে পুকুর থেকে একটি কুমির ভেসে ওঠে আর বলতে থাকে, আরে এই তান্ত্রিক, এটা তুমি কি করলে? এই নিষ্পাপ মুরগিগুলোকে তুমি কেন পানিতে ফেলে দিলে? আমি এদের পুকুরে ফেলেছি এ বনের ভালোর জন্যই। তার জন্য তোমার সাহায্য লাগবে। আমাকে এই মুরগির 3টি ঘর বানিয়ে দিতে হবে। আর বলতে হবে না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বনের ভালোর জন্য আমি সব করতে রাজি, কারণ আমিও বনের পশুদের খুব ভালোবাসি। এই বলে কুমিরের মুখ দিয়ে একটি গালিচা বের হয় আর তা ভাসতে থাকে। আর সেই গালিচা থেকে অদ্ভুত এক আলোক রশ্মি বের হয় আর সেই আলোক রশ্মি পুকুরের গভীরের সব মুরগিগুলোকে একত্র করে আর পুকুরের উপরে বড় বড় 3টি জাদুই মুরগির ঘর তৈরি হয়। কুমির, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কিছুদিন পর এসে এই মুরগির ঘর ডাঙ্গায় নিয়ে আসবো। এতদিন তুমি এই মুরগির ঘর তোমার আয়ত্তে রেখো। এবার আমি তাহলে আসি। এসব কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর 2 পরী শিয়াল পুকুর পাড় দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ তারা 3টি মুরগির ঘর দেখে বলে, আরে আরে, এ আমরা কি দেখছি? পুকুরে এত সুন্দর 3টি মুরগির ঘর। চলো চলো, আমরা ওই মুরগির ঘরের কাছে যাই। আরে আরে, এ কি? এই তো দেখছি একটা কুমির। কিন্তু এই কুমিরকে কি করে তাড়াবো? পেয়েছি একটা উপায়। এই বলে শিয়ালপরি জাদু করে বিশাল একটা মাছ কুমিরের সামনে প্রকট করে। মাছটিকে দেখে কুমির আর লোভ সামলাতে না পেরে মাছটিকে খেয়ে নেয় আর সাথে সাথে কুমিরটি সেখানে ঘুমিয়ে পড়ে। কাজ হয়ে গেছে। এইবার আমরা ওই মুরগির বাড়িকে নিমিষের উপরে নিয়ে আসতে পারবো। এরপর 2 পরী মিলে বিশাল এক দড়ি এনে মুরগির 3 বাড়িকে টেনে পুকুর থেকে ডাঙায় তুলে আনে। এই মুরগির বাড়ি নিয়ে আসতে আমাদের যে অনেক পরিশ্রম হলো। এক কাজ করে চলো, এই মুরগির বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নেই। এই জাদুর মুরগির ঘর, এক্ষুনি আমাদের খাবার দাও তো। পরী এসব কথা বলতেই 3 মুরগির ঘর থেকে অনেক রকমের খাবার বের হতে থাকে আর 2 পরী তা মনের আনন্দে খেতে থাকে। এভাবেই 2 পরী জাদুই 3 বাড়ি থেকে রোজ রোজ কিছু না কিছু চাইতো আর জাদুর মুরগির বাড়ি 2 পরীকে তাই দিত। এমনই একদিন, আচ্ছা ছোট পরী, এই জাদুর মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেন হার চেয়ে নেই। গোল্ডেন হার পরে আমরা দুজন সারা বনে ঘুরে বেড়াবো। এই বাড়ি পেয়ে আমাদের আর কোনো আশা অপূরণ থাকবে না। রানী পরীকে আমরা দেখিয়ে দেব পরী রাজ্য থেকে বিতাড়িত করে আমাদের অনেক ভালোই করেছেন তিনি। আমরা আর কখনোই ওই পরী রাজ্যে ফিরে যাব না। এই বলে পরী মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেনের হার চেয়ে নেয় আর তারা সেই হার পরতেই সাথে সাথে রাক্ষসীতে পরিণত হয়। 2 পরী ভুলে গিয়েছিল যে তারা আর পরী নেই। এই ছোট, ওই দেখ, নিচে কত সুন্দর একটি হরিণ হেঁটে যাচ্ছে। চল চল, নিচে নেমে ওই হরিণটিকে খেয়ে নেই। হরিণের মাংস খেতে খুব মজা। এসব কথা বলে 2 রাক্ষসী নিচে নেমে আসে। 2 রাক্ষসীকে হরিণ দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। আরে বোকা হরিণ, আমাদের হাত থেকে পালিয়ে তুই আর কত দূর যাবি বলতো? তুই যে আমাদের নজরে পড়ে গিয়েছিস রে। তোকে যে আজকে আমরা
বার্গার বানিয়ে কড়মড় করে খাবো। এসব কথা বলে দুই রাক্ষসী হরিণের পিছু পিছু যেতে থাকে আর বড় একটা রশি দিয়ে হরিণের পা বেঁধে ফেলে আর তাকে বার্গার বানিয়ে দুই রাক্ষসী মিলে খেয়ে ফেলে। আর এ কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। বনের সকল পশু দুই রাক্ষসীর ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। এই বনের সব পশুর রক্ত মাংস আমরা খেয়ে ফেলবো, আর সবশেষে এই বনের মধ্যে আমরা দুজন রাজত্ব করব। এই মুরগির ঘর আর কারো হতে দেব না। ওরা দুজন যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে রানী পরী চলে আসে। অনেক হয়েছে, অনেক। আমি আর তোদেরকে এই মরণ খেলা খেলতে দেব না। তোরা পরিরাজ্য থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে নিরীহ পশুদের কিনা খাবার বানিয়ে খাচ্ছিস। আমি এক্ষুনি তোদের আগুন দিয়ে পুড়িয়ে মারবো। এই বলে রানী পরী দুই রাক্ষসীর গায়ে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেই আগুন উল্টো রানী পরীর গায়ে লেগে যায় আর রানী পরী যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার গায়ে যে আগুন লেগে গেছে, বাঁচাও। রানী পরী, আপনি একদম ভয় পাবেন না, আমি এক্ষুনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছি। এই বলে তান্ত্রিক রানী পরীর গায়ের আগুন তার জাদু শক্তি দ্বারা নিভিয়ে দেয় আর দুই রাক্ষসীকে আগুন দিয়ে ভস্ম করে ফেলে। তারপর থেকে জাদুর তিন মুরগির বাড়ি থেকে বনের সকল অসহায় গরিব পশু পাখিরা যে যার যার মতো জিনিস চেয়ে নেয় সেই মুরগির বাড়ি থেকে, আর তারা সবাই সুখের শান্তিতে দিন কাটাতে থাকে। মধুমতি বনের পাশে ছোট্ট একটি বন ছিল। সেই বনে একটি ষাঁড় বাস করত। ষাঁড়টি ছিল জাদুই ষাঁড়। বনের সকল অসহায় পশু পাখিদের বিপদের সময় টাকা পয়সা অনেক কিছুতে সাহায্য করত। জাদুই ষাঁড়, আমি তোমার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। আমার ছানাটি ভীষণ অসুস্থ, তাকে যে ডাক্তার দেখানোর জন্য আমার কাছে কোনো টাকা নেই। এই মেয়ে ছাড়া যে আমার আর কেউ নেই। আরে হরিণ বোন, তুমি এভাবে কেঁদো না তো। আমি থাকতে এ বনের কারো কোনো ক্ষতি হতে দিব না। আমি তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি। এসব বলে ষাঁড় হরিণকে টাকা দেয়। ষাঁড় বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমার যে ছানার কি হতো। আমি তাহলে আসি, ভালো থেকো তুমি। এসব বলে হরিণ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর জাদুই ষাঁড়ের কাছে একটি হাসি আসে। ষাঁড় ভাই, আমি তোমাকে দাওয়াত করতে এলাম। বলি, আমার ছানার কাল জন্মদিন। আমার ছানা অনেক বায়না ধরেছে, তার জন্মদিন করতেই হবে। স্বামী মারা গিয়েছে, আর যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে তো অবশ্যই আমার ছানার জন্মদিন খুব ধুমধাম করে পালন করত। তাই আমার শখ, কষ্ট হলেও আমার ছানার জন্মদিন পালন করবই আমি। তাই ভাবলাম তোমাকেও দাওয়াত করি। হাসি বোন, তুমি তোমার ছানার জন্মদিন অনেক ধুমধাম করেই পালন করবে, আর আমি তোমার ছানার জন্মদিনে অবশ্যই যাব। আমি ছাড়া তোমার ছানার জন্মদিনের আনন্দ জমবেই না। ঠিক আছে, তাহলে আমি আসি। তুমি মনে করে অবশ্যই আমার বাড়িতে যাবে। আমি অপেক্ষায় থাকবো কিন্তু। আরে আরে হাসি বোন, দাঁড়াও, আমি তোমাকে কিছু হিরে দিচ্ছি। এই হিরে বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এই বলে জাদুই ষাঁড় হাসিকে হিরে দেয়, আর সেই হিরে নিয়ে হাসি সেখান থেকে চলে যায়। আর এভাবেই জাদুই ষাঁড় বনের সব পশুকে সাহায্য করতে থাকে। আমাদের এই বনে জাদুর ষাঁড় না থাকলে আমরা এত ভালো করে জীবন যাপন করতে পারতাম না। আমাদের সব আপদ বিপদে ষাঁড় আমাদের পাশে থাকছে। শোনো, ষাঁড়ের জন্য সবাই কচি ঘাস আর খোল ভুসি নিয়ে চলো। এরপর তারা সবাই ষাঁড়ের জন্য অনেক খাবার নিয়ে যায়। আর ওই বনে বাস করত এক মিসকে শিয়াল। মিসকে শিয়ালকে বনের কোনো পশুই দেখতে পারত না, তাই মিসকে শিয়াল সবসময় একা একাই দিন কাটাতো। একদিন জাদুই ষাঁড় হাঁটতে হাঁটতে নদীর কাছে যায়।
আর মিসকে শিয়ালকে মন খারাপ করে থাকতে দেখে তার কাছে যায় আর বলে ওঠে, আরে মিচকে, এখানে এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে তোমার? আরে তুমি আবার কি? আর আমাকেই বা কি করে চিনো? আমি তো তোমাকে এর আগে কখনোই দেখিনি। আমাকে তুমি চিনবে না, আমি এই বনেই থাকি। হয়তো আমার সাথে তোমার কোনোদিন দেখা হয়নি, তাই চিনো না। অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, বড্ড খিদে পেয়েছি। ও, তোমার খিদে পেয়েছে? ওই তো সামনে অনেক কচি ঘাস, পেট ভরে খেয়ে নাও। তারপর আমরা দুজন অনেক গল্প করব। তুমি কি আমার বন্ধু হবে? আমরা সারাদিন একসাথে ঘুরে বেড়াবো আর একসাথে খাবো আর অনেক অনেক গল্প করব। অবশ্যই, আমি এখানে রোজ আসবো আর অনেক গল্প করব তোমার সাথে। তা বন্ধু, তুমি আমার সাথে আমার আস্তানায় চলো। ওখানে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। সব খাবার তোমার মুখের সামনে হাজির হয়ে যাবে, কারণ আমি কোনো সাধারণ ষাঁড় নই, আমি হলাম জাদুর ষাঁড়। আমি এ বনে সবাইকে সাহায্য করি, ওরাও আমাকে খুব ভালোবাসে। তাই বুঝি? কিন্তু বন্ধু, এসবের আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার খাবার নিজেই জোগাড় করে খাবো। আমি তোমার কাছে রোজ গিয়ে দেখা করে আসবো। কষ্ট করে তোমাকে আর এখানে আসতে হবে না। বাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি বন্ধু, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তুমি কিন্তু অবশ্যই কাল আমার কাছে যাবে। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। তুমি সাবধানে যেও। এরপর জাদুই ষাঁড় সেখান থেকে চলে যায়। আর মিসকে শিয়াল রোজ ষাঁড়ের সাথে দেখা করতে আসে আর তার সাথে অনেক সময় ধরে গল্প করে। এমনই একদিন ষাঁড় মিসকের জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, আজ মিসকে বন্ধু এখনো আসছে না কেন? মিসকে বন্ধু তো এত দেরি করার কথা না। আরে ওই তো আসছে। কি ব্যাপার মিসকে বন্ধু, আজ এত দেরি হলো যে? আমার জন্য কোনো খাবার আনোনি? না বন্ধু, আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারিনি। আমার শরীরটা বেশ খারাপ। বন্ধু, তুমি কিছু মনে করো না। কাল যখন আসবো নিশ্চয়ই তোমার জন্য আমি কচি ঘাস নিয়ে আসবো। আরে আরে, এভাবে বলতে হবে না। আমার খাবার তোমাকে আনতে হবে না। আমি তো তোমার সাথে ঠাট্টা করছিলাম। এবনে সবাই আমাকে অনেক খাবার দিয়ে যায়। এখন চলো আমরা দুজন মিলে গল্প করি। এরপর তারা দুজনে মিলে গল্প করতে থাকে। এভাবেই ষাঁড় আর মিসকের মাঝে খুব ভালোই দিন কাটছিল। একদিন ওই বনে দানব গর্জিলা আর কিংকং প্রবেশ করে। আরে এই বনে নাকি কোন জাদুর ষাঁড় হিরে আর টাকা পয়সা দিয়ে সাহায্য করে। চল ওই ষাঁড়ের কাছে যাই। ওকে আমরা দুজন মেরে ওর পেট থেকে সব হিরে আর টাকা পয়সা বের করে নিব। তাহলে সব হিরে আর টাকা পয়সা আমাদের হয়ে যাবে। হা 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 হা। এসব বলে তারা দুজন জাদুই ষাঁড়ের কাছে যায় আর জাদুই ষাঁড় তাদের দেখে বলে, আরে তোমাদের তো এ বনে আগে কখনো দেখিনি। বলো তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? তোমাদের কি সমস্যা বলো। এই আমরা তোকে মারতে এসেছি। তোর পেট কেটে আমরা সব হিরে বের করে নিব। আরে এই কাজ তোমরা করো না, আমাকে মেরো না। আমি তোমাদের অনেক হিরে দিব। তোমরা যত হিরে চাও আমি তাই দিব। তবুও তোমরা আমাকে হত্যা করো না। এই আমরা তোর কোনো কথাই শুনতে চাই না। এই চল এক্ষুনি ওকে মেরে ওর পেট ফুটো করে সব হিরে নিয়ে চলে যাই। এসব বলে তারা জাদুই ষাঁড়কে মেরে ফেলে আর সাথে সাথেই জাদুই ষাঁড়টি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আকাশ বেয়ে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। আরে আরে, এটা কি হলো? হঠাৎ ষাঁড়টা কি করে গায়েব হয়ে গেল? আর আকাশে বা কেন এত বিদ্যুৎ চমকাতে লাগলো? হিরের সাথে ষাঁড়টাও তো চলে গেল। আর তখনই বজ্রপাত এসে কিংকং আর গর্জিলার শরীরে পড়ে আর তারা সেখানেই মারা যায়। পরদিন সকালে বনের সব পশু ষাঁড়ের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তারা আর ষাঁড়কে সেখানে দেখতে পায় না। কি ব্যাপার, ষাঁড় বন্ধু কোথায় গেল? ষাঁড় বন্ধু যে আমাদের সব কিছু, হঠাৎ করে ষাঁড় বন্ধু গায়েব হলো কি করে? তোমরা কি কেউ ষাঁড় বন্ধুকে কোথাও দেখেছো? আরে না, কালকে তো ষাঁড় ভাই এখানেই ছিল। আর তখনই সেখানে মিসকে আসে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? তোমরা এখানে এত ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? এরপর ষাঁড়ের কথা মিসকে সবাই বলে। ষাঁড় বন্ধু, তুমি আমাদের রেখে এভাবে চলে যেতে পারো না। তুমি যে আমার একমাত্র সুখ দুঃখের সাথী ছিলে। তুমি ফিরে এসো, নইলে আমি আমার জীবন এখানেই দিয়ে দেব। আর তখনই সেখানে জাদুই ষাঁড় চলে আসে আর সবাই তাকে দেখে ভীষণ খুশি হয়। এরপর ষাঁড় বনের সবাইকে সব কথা খুলে বলে।
আর তারপর থেকে মিসকে শিয়াল আর জাদুই ষাঁড় সবসময় একসাথে থাকতে লাগে। সে কখন থেকে পেতনির জন্য অপেক্ষা করছি, এখন অব্দি একটি পেতনি এসে হাজির হলো না। তার উপরে আজ আবার যে শীত পড়েছে, আমার তো সারা শরীর বরফই হয়ে যাচ্ছে। এক কাজ করি, মৌমাছিকে আমি স্মরণ করি। আমাকে কেন স্মরণ করেছেন মালিক? তুই এক্ষুনি সব পেতনিদের কাছে যাবি আর দেখবি ওরা এখনো কেন আসছে না। আমার জাদু শক্তি তোর উপরে প্রয়োগ করলাম, তুই ওদের কাছে পৌঁছালে আমি সব দেখতে পাবো যে ওই পেতনিরা কে কি করছে। ঠিক আছে মালিক, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। এরপর মৌমাছি পেতনিদের উদ্দেশ্যে যেতে থাকে। কিছু দূর যেতে মৌমাছি দেখতে পায় একটা পেতনি গাছের ডালে শুয়ে ঘুমাচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আহা কত সুন্দর টসটসে মাংস এনেছে বাবা। মা, আজ এই পুরো মাংস আমি একাই খাবো। দেখেই তো আমার জিভ লক লক করছে। মালিক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? এই পেতনি তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। এক কাজ কর, ওর গায়ে তোর ধারালো ঠোঁট দিয়ে একটা কামড় দে। প্রাইভেট পড়তে না এসে ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে মাংস খাওয়ার। কামড় দে, কামড় দে বলছি, কামড় দে দেখি। শিয়ালের কথা মতো মৌমাছি পেতনিকে কামড় বসিয়ে দেয়। ওরে বাপ রে বাপ, কে আমাকে এমন ভাবে কামড় দিল রে? শান্তি করে একটু গাছের ঢালে ঘুমাচ্ছিলাম, কি ঘুমটা এনে ধরেছিল। বল্টু মালিকের আদেশে আমি তোমাকে কামড় দিয়েছি। সকাল 10টা বেজে গেছে, তুমি এখনো মালিকের ওখানে প্রাইভেট পড়তে গেলে না কেন? ওরে ওরে হারামজাদা বদমাশ মৌমাছি, তাই বলে তুই আমাকে এত জোরে কামড় দিবি? আমাকে ডাকলে কি তোর মুখটা বাঁকা হয়ে যেত? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি পড়তে। আমার এত সুন্দর ঘুমটা আর স্বপ্নটা সব নষ্ট হয়ে গেল। এরপর মৌমাছি আরেকটু সামনে যায় আর গিয়ে দেখে শুকনো পাতা কুড়িয়ে আগুন ধরেছে। হাত পাগুলো যেন আমার শীতে একেবারে জমে গেছে। এখন আগুনে হাত ধরে বেশ আরাম লাগছে, শরীরে একটা গরম গরম ভাব এসেছে। মালিক, আপনি তো সবই দেখছেন। এই পেতনি তো প্রাইভেট ছেড়ে এখানে হাত পা গরম করতে বসেছে। তুই এক কাজ কর, এক বালতি পানি এনে ওর আগুনের উপর আর ওর গায়ের উপর ঢেলে দে। আরে মালিক, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সাধারণ মৌমাছি, আর এত বড় জিনিস বহন করার ক্ষমতা যে আমার নেই। তুই পারবি ওই কাজ করতে? আমি তোকে যাবার সময় সে শক্তি দিয়েছি। যা এখনই এক বালতি পানি ঢেলে দে। এরপর মৌমাছি বালতি নিয়ে পুকুর থেকে পানি তুলে আগুনে ঢেলে দেয় আর পেতনির গায়েও ফেলে দেয়। হায় হায় রে, কোন হারামজাদা রে! এমনিতেই আমি শীতে মরছি, তার উপরে কে রে পানি ঢেলে দিল? আমি বল্টু মালিকের আদেশে এই কাজ করেছি পেতনি। তোমার প্রাইভেট পড়তে যেতে দেরি দেখে বল্টু জাদুকর আমাকে এখানে পাঠিয়েছেন। তোকে কি মালিক বলেছে পানি ঢেলে দিতে আমার গায়ে? ইচ্ছে করছে তোকে আমি এখন দাঁতের নিচে রেখে কুড়মুড় করে চিবিয়ে খাই। এখন তুই যা তো, আমি যাচ্ছি। এরপর সব পেতনিরা বল্টু জাদুকরের কাছে পৌঁছে যায়। এই পেতনিরা, তোদের প্রাইভেট পড়তে আসতে এত দেরি হলো কেন? আমি সেই সকাল থেকে এখানে অপেক্ষা করছি। শীতে আমার হাত পা জমে যাচ্ছে, আর নবাব জাতিরা কেউ পরে পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর কেউ আগুন ধরিয়ে গা গরম করছে। মালিক, আসলে অনেক শীত পড়েছে তো, তাই পড়তে আসতে একটু দেরি হয়ে গেল। আর আপনি বা কেন এত তাড়াতাড়ি এসেছেন? যাই হোক, এবার পড়া স্টার্ট দেন। আজ আর নতুন কিছু পড়াবো না, আগামী দিনের পড়াগুলো প্র্যাকটিস করো দেখি। ওই শেওড়া গাছের পেতনি, তোকে যে পড়া দিয়েছি তার আজ পরীক্ষা নেব। এই বনের পশুদের তুই কি করে ভয় দেখাবি, আমাকে সেটা দেখা। মালিক, আমি নিচে গিয়ে একটি কাঁঠাল গাছ হচ্ছি। এরপর পেতনি নিচে গিয়ে একটি কাঁঠাল গাছের রূপে রূপান্তরিত হয়। আরে বাহ,
তুই তো ভালোই পড়া শিখেছিস, তবে এত ছোট কাঁঠাল গাছ কেন হলি? আরো বড় হতে হবে। আর গাছে কাঁঠাল না ধরলে বনের পশুদের তোর ফলের লোভ দেখিয়ে কি করে ভয় দেখাবি? মালিক, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু এর থেকে আর বেশি বড় হতে পারছি না, আর গাছে কাঁঠালও ধরাতে পারছি না। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটি গরু ও ছাগল। কি দেখছি, এত ছোট কাঁঠাল গাছ! কতদিন হলো গাছের কাঁঠাল কচি পাতা খাই না, আর গাছটাকেও দেখছি অনেক ছোট। চলো বন্ধু, আজ মন ভরে দুজন মিলে কাঁঠালের কচি পাতা খাবো। হি এইবারে গরু আর ছাগল মিলে কাঁঠালের কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ও মা গো, ও বাবা গো, দাঁতের কি ধার! আমার সারা শরীর তো ছিঁড়ে ফেলছে এরা দুজন। মালিক, আমাকে বাঁচান, আমাকে বাঁচান মালিক। তুই তোর আসল পেতনি রূপে ফিরে আয়, তাহলে তো তোকে আর খেতে পারবে না। আরে মালিক, আমি তো চেষ্টা করছি, কিন্তু তা তো পারছি না। এই দুটোর কারণে আমার জাদু শক্তি আমি কাজ করাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আমার জাদু শক্তি দিয়ে তোকে এখনই পেতনি রূপে ফিরিয়ে আনছি। এরপর জাদুকর বল্টু শিয়াল জাদু শক্তি দিয়ে কাঁঠাল গাছটিকে পেতনি রূপে ফিরিয়ে আনে, আর পেতনি নিজের রূপ ফিরে পেয়ে গাছের উপরে উঠে যায়, আর গরু ছাগল ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তোর পড়া এখনো কমপ্লিট হয়নি, তুই পরীক্ষায় ফেল করেছিস। এরপর তুই কি হতে চাস দেখা দেখি। আমি হব ফুলের গাছ। বনের মেয়েরা যখনই আমার কাছ থেকে ফুল ছিঁড়তে আসবে, তখনই আমি তাদেরকে ভয় দেখাবো। এরপর পেতনি এক লাফে নিচে নামে, আর একটি হাসনা হেনা ফুল গাছে রূপান্তরিত হয়, আর ওই পথ দিয়ে যাবে একটি বিষধর সাপ। কি সুন্দর হাসনায়না ফুল! এই বনে হাসনায়না ফুল গাছ আছে, আমার তো জানা ছিল না। আরে ও তো সেই গাছটি, কি সুন্দর ফুল ধরেছে। যাই ওই গাছের ডালে আরাম করে শুয়ে থাকি। আরে আরে, হঠাৎ আমার শরীরে এমন সুরসুরি লাগছে কেন? হ্যাঁ, আমার তো বড্ড হাসি পাচ্ছে। আরে আরে, এই পেতনি, তুই এভাবে কেন নড়াচড়া করছিস? এভাবে নড়াচড়া করলে তো বনে সবাই তোকে সন্দেহ করবে আর কেটে নিয়ে চলে যাবে। আরে আরে মালিক, আমি তো ইচ্ছে করে এত নড়াচড়া করছি না, কে জানি আমাকে সুরসুরি দিচ্ছে। আমার তো ভীষণ হাসি পাচ্ছে। ইমা, এই তো দেখি হাসনা হেনা ফুলের গাছ। এই ফুল তো আমার ভীষণ পছন্দ। এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আমি মালা গাঁথবো। ওরে বাবা, এই তো দেখছি একটি সাপ একটা ঢালের মাঝে শুয়ে আছে। হ্যাঁ, কি বললে তুমি? সাপ? ওরে বাবা! মালিক, আমাকে তাড়াতাড়ি পেতনি রূপে ফিরিয়ে আনুন, সাপ যে আমি ভীষণ ভয় করি। ওরে বাবা রে, এই তো দেখছি ভূতের গাছ। পালাই রে বাবা, পালাই। এই কথা বলে শিয়ালিনী সেখান থেকে পালিয়ে যায়, আর জাদুকর বল্টু শিয়াল হাসনা হেনা গাছটি পেতনি রূপে ফিরিয়ে আনে। মালিক, আজ আপনি না থাকলে তো আমি ভয়ে ওখানেই মরে যেতাম। বুঝেছি, তোদের মতো নরমাল ছাত্রীকে আমি যতই পড়াই না কেন, তোরা শিক্ষিতই হবি না। তোরা হলো মূর্খ জাত। আজ তোদের প্রাইভেট এখানেই সমাপ্তি। আগামীকাল এগুলি ভালো করে চর্চা করবি। আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি এবার ঘরে গিয়ে বিশ্রাম নেব। এরপর সব পেতনি এক এক করে চলে যায়, আর জাদুকর বল্টু শিয়ালও সেখান থেকে চলে যায়।